আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা 2 কি 3 সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টার নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়াগাঁয়। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোধহয় 1 ক্রোশের ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমিও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে সে গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডব্লিউডি এর একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তালবাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় 1 ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা 10টা প্রায় বাজে। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাওয়ার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে, সেইটা দিয়েই যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে বেয়ে যাচ্ছি। সেই সময় কি একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে অনন্ত বালা, পরনে চওড়া লালপাড় শাড়ি, বয়স 24-25 হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্য প্রসূত গ্র্যাজুয়েট, বয়স হবে 20, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যে সব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগরুর বাস, মোদিত কেশা তরুণী অভিসারিকার দল, তারা আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অ্যালথিয়া, কত জেনেভি, থিওসেভিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমল বাহুবলী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণীর রূপ, তার বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তার পরনের শাড়ি, ধারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেলল। আমার মনের ভেতর একটা নতুন অনুভূতি, আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকেলবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলুম। তালবাগানের মাথার ওপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরেই আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জোরে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ, যার অন্ধকারময় বিশাল অরণ্যের মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে গিয়ে রাত হলো। বাসায় এসে কিডস পড়তে শুরু করলাম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি, মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তারপর দিনও পাড়ার ভেতর দিয়েই গেলুম। সেদিন কিন্তু তাকে দেখলুম না। আসবার সময়ও সেবার সেখান দিয়েই এলুম, কাউকেই দেখলাম না। পরদিন ছিল রবিবার।
সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘুমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম। রাস্তার বাঁকের কাছে গিয়েই ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের ওপর ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকে চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘুমটা আবার টেনে নিলেন। ওপরের পথটা ছেড়েই দিলুম একেবারে। পুকুরের পথ দিয়েই রোজ যাই। 2-1 দিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনো দিনও তাকে দেখতে পাই, কোনো দিনও পাই না। আজকাল ততটা ত্রস্তভাবে ঘোমটা দেন না। আমারও কি হলো, তার গতি ভঙ্গির একটা মধুর শ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশে সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বনকচু, ভাটশেওড়া, কুচিলতার ঝোপ থেকে একটা কটূক্তির গন্ধ উঠেছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারে ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলের নীল ফুলের দলগুলো রৌদ্রতাপে মরেছিল। আমি আশাই করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ কি মনে হলো, একটা দুঃসাহসের কাজ করে বসলুম। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি, আমি এখানকার স্কুলে কাজ করি। রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছা করে আপনি আমার বোন হন। আমি আপনাকে বউ দিদি বলবো। আমি আপনার ছোট ভাই, কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়সড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার সেই চমকানো ভাবটা একটু দূর হলো। ঘোড়া কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, বৌদিদি, আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবুও মনে হলো তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলে তার মুখের গড়নে এমন একটা বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলুম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে, 24 পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর 2টি ছোট ছোট ভাই আছে। বাবা এই 2 বছর মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম, না, আমার 2জন বড় বোন ছিলেন, তারা অনেক দিন মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি আজ 5-6 বছর মারা গিয়েছেন। আমি এই মেজদিকেই জানতুম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স হতো কত? বললুম,
এই ২৬ বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসিমাখা মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসেই পাবো। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি দুবেলায় এই রাস্তা দিয়ে যাব। আমার মাঠের ধারের তাল বাগানটার পাখিগুলো রোজই সকাল বিকালে ডাকে। একটা কি পাখি তার সুর খাঁদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠেছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতকগুলো স্নিগ্ধ ছায়াশীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন সংহত তাল নারিকেল গাছের বন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্রশীর্ষ অপরাহ্নের অবসন্ন রোদে চিকচিক করছে। তারপর বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর দিন বিকেলবেলা। বৌদিদি যেন চাপা হাসি সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? আমি উত্তর দিলুম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময়ে গেলুম, আপনি ছিলেন না। এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আর সব মেয়েরা ছিলেন। বৌদিদি হেসে ফেলে বললেন, তাই তো, ভাইটি আমার ওবেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে। আমার একটু লজ্জা হলো, ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা না বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল, তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি? আমি জিজ্ঞাসা করলুম, বৌদিদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদিদি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সেই খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আরেকটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্বমিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এই আমি প্রথম শুনলুম। অথচ বৌদিদির বাপের বাড়ি, যেখানে এমন রাস হয়, সেই বিশ্ববিস্তৃত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয়, এই ভয় বলে ফেলল, ও সেই খোলাপোতায়, ওটা কোন জেলায়? ভালো। বৌদিদির কাছ থেকে সাহায্য পাবার প্রত্যাশা করেছিলুম, কিন্তু দেখলুম তিনি সে বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এই সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আমার মন সরল না। বললুম, আচ্ছা বৌদিদি, আসি তাহলে। বৌদিদি তাড়াতাড়ি ঘড়ার মুখ থেকে কলা পাতায় মোড়া কি একটা বার করলেন, সেইটা আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কত কলার বড়া আছে, বাসায় গিয়ে খেয়েও। 4-5 দিন জ্বরে ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি। বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্দিকের সুরে বললেন, ও তাই তুমি 4-5 দিন আসোনি বটে। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে।
আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছে যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম। হেসে বললুম, যে দেশ আপনাদের বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের ছোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমাকে রেঁধে দেয় কে? আমি বললুম, কে রাঁধবে, আমি নিজেই। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলুম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরমভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো। এই গাঁয়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেয়? আচ্ছা হ্যাঁ বিমল, আজ যে পথ্য করলে কে রেঁধে দিলে? আমার হাসি পেল। বললুম, কে আবার দেবে বৌদিদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমনভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি, বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলার পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না সে বেড়ে উঠবে না বিমল, এই খাবার দিলাম রাত্রে খেয়েও। বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খান কতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো। তারপর দিন ছুটির পর আসবার সময়ও দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও? আমি বললুম, কেন, তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি? সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থক এত কষ্ট করবেন না, তাহলে এই রাস্তায় আমি আর আসছি না। বৌদিদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই, ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদিই হতাম, তাহলে এ কথা কি আজ আমায় বলতে পারতে? আমার মাথার দিব্যি, এ পথে রোজই যেতে হবে। সেই দিন থেকে বৌদিদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পর রুটির বদলে কোনোদিনও লুচি, কোনোদিনও পরোটাও দেখা দিতে লাগলো। তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতুম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধাই পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন থাকত। ভোরবেলা উঠোনে শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রে শিশিরে ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে আসে, ওই রকম আমার গা শিউরে উঠত। কার উপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জলভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন তাকে পথে দেখলুম না। বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল। সেখানটায় একটা বনকচু, কালকাসুন্দা, ধুতুরা, কুচকাটা, ঝুমকোলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট্ট ছোট ঝোপের মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়া সবুজ ঝোপটির ওপর নেমে এসেছে। একটা মিষ্টি নির্মল গন্ধ গাছ থেকে উঠছে। এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির, সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামল শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তারপরের দিন তাকে দেখলুম।
তিনি আমায় লক্ষ্য করেননি। আপন মনে ঘাটের চাতালে উঠে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি। বৌদিদি হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজকে স্কুল খুললো? কীরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহ ঝরা শান্ত চোখ দুটি। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটা তার চেয়ে আরও উপরে। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি, তাকে নানা মূর্তিতে নানা অবস্থায় কল্পনা করেছি, নানা গুণ আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি। আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্যচন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকার সে বৌদিদি নন। তিনি আমার সেই নির্মলা পূর্ণময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতি বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সমসমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি, এমনিই রাজা হব। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলেও বাইরে আর বলতে পারলুম না। কে তবে আমায় মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আছে? আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদিদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলুম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন, তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন? আমি বললুম, শুনে মার 2 চোখ জলে ভরে এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল, আমার নলিনীর শোক বোধহয় তাকে দেখলে অনেকটা নিবারণ হবে। বৌদিদিরও দেখলুম 2 চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললুম, সে এখন হয় না বৌদি। বৌদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন, বিমল, জানো তো সেবার কীরকম কষ্টটা পেয়েছ? এই বিদেশ বিভুঁই মাকে আনলে এই মিথ্যা কষ্ট তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলুম, বৌদি, আমি তো আর সেইভাবে ভাবিনি। আমি বিদেশে আছি, যেখানে আমার বৌদি আছেন সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখে লজ্জা ঘনে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি, আমার কি কিছু করবার জো আছে? কত পরাধীন আমরা তা তো জানো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটা কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তারপর দিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতায় মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলার পাতা দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি? আবার সেই? বৌদিদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাইফোঁটাটা অমনি অমনি গেল, কিচ্ছুকে করতে পারলুম? কলার পাতার রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এ থেকে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করতেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিয়ে চলে গেলেন।